নিশ্চয়ই ভয়ানক, কারণ আমরা এই ইতিহাসে জালিয়াতির মধ্য দিয়ে কাউকে মহানায়ক বানানো হয়েছে কিনা, মহানায়ক বানানো হলে কেন বানানো হয়েছে। আমরা দেখেছি যে শেখ মুজিবের নামেই অনেক কাজ করা হয়েছে। আওয়ামী লীগ পার পেয়ে গেছে শুধুমাত্র শেখ মুজিবুর রহমানের কথা বলেই। তাকে একরকম কাল্টে পরিণত করা হয়েছে, পীর বানানো হয়েছে, তাকে পূজা করতেও আমরা দেখেছি। সুতরাং আমরা ইতিহাস জানতে চাই, আমরা চাই প্রতিটা মানুষ সত্য জানুক, যার যে অবস্থান ইতিহাসে তাকে সেই অবস্থানটুকুই যেন দেয়া হয়। আলোচনা শুরু করতে চাই, তার আগে শেষ খবর যেটি সেটা একটু জানিয়ে দিই। আমরা চাই আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন শামীম পাটোয়ারি, জাতীয় ব্যারিস্টার শামীম পাটোয়ারি, জাতীয় পার্টির তিনি মহাসচিব, একাংশের মহাসচিব আমি বলবো, এবং আছেন ডক্টর জাহিদুর রহমান, রাজনৈতিক বিশ্লেষক। জাতীয় পার্টিকে অনেকেই বলছে ফ্যাসিস্টের দোসর, এবং সেটা বলার পেছনে যথার্থ কারণও আছে। কারণ নির্বাচন যেগুলো করেছে শেখ হাসিনা সরকার, সবগুলো নির্বাচনে আপনারা গেছেন, যে নির্বাচনগুলো আপনারা না গেলে হয়তো মানুষ মুক্তি পেত, তারপরও আপনারা গেছেন। এই অভিযোগ নিয়ে আপনার রাজনীতি করতে কেমন লাগছে? জি, প্রথম হচ্ছে প্রত্যেক রাজনৈতিক দলের বিরুদ্ধেই সবার অভিযোগ থাকবে, এক সময় থাকবে। ৭১ সালে জামাতের বিরুদ্ধে যে অভিযোগ ছিল, ৭২ যে অভিযোগ ছিল, আজকে সেই অভিযোগটা কিছুটা কম কিন্তু ছিল। আওয়ামী লীগ কোনো সন্দেহ নাই, ১৪, ১৮, ২৪ তিনটা ইলেকশন বিতর্কিত, কোনো সন্দেহ নাই। এর মধ্যে ১৮ বিতর্কিত ইলেকশনে সকল দল অংশগ্রহণ করেছে। ১৪ ইলেকশনেও দু একটা দল অংশগ্রহণ করেছে। ১৪ ইলেকশনে ১৫৪ জন আনকন্টেস্টেড ছিল। অর্থাৎ জাতীয় পার্টির অংশগ্রহণ করা না করার উপর আওয়ামী লীগ ডিপেন্ড করে ছক এগেছিল, ব্যাপারটা তা না। ২৪ ইলেকশনে ৭০ জন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট আওয়ামী লীগ জয়ী করেছিল। অর্থাৎ জাতীয় পার্টি যদি ভোটে না যায়, শপথ না নেয়, সংসদে না যায়, সাডেন পদত্যাগ করে, তাহলে ব্যাকআপ হিসাবে এই ৭০ জনকে দিয়ে বিরোধী দলীয় জোট করার একটা পরিকল্পনা ছিল বলে আমার মনে হচ্ছে। প্রথম হচ্ছে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলা হয়। আওয়ামী লীগ ফ্যাসিস্ট থেকেও বড়, তারপর লেজিটিমেসি তো দিয়েছেন, সেটা করলেও তারা নিজেরা করতো। ইন্টারন্যাশনালি তো এটা তারা বোঝানোর চেষ্টা করছে, অন্যান্য দল এসেছে। ইন্টারন্যাশনাল লেজিটিমেসি ছিল না। আমরা ১৪ সালের ভোটের পরেও দেখেছি অনেক দিন পর্যন্ত সরকার বাংলাদেশ আইসোলেশনেই ছিল। ২-৩ বছর পর থেকে বিদেশিরা আসছে বা প্রাইম মিনিস্টার বাইরে গিয়েছিল। এটা লেজিটিমেসি দেয়নি, একটু ইনক্লুসিভিটি দেখিয়েছে, এটা সত্য। জাতীয় পার্টি না থাকলে আরেকটু নন ইনক্লুসিভ হতো। বাট ১৮ সালের ভোটে গিয়ে তো সেটা আবার সবাই ভোটে গেল। আরেকটা হচ্ছে প্রায় সকল দলই বা তাদের নেতাকর্মীরা জাতীয় নির্বাচনে অংশগ্রহণ না করলেও স্থানীয় সরকার নির্বাচনে কিন্তু অংশগ্রহণ করেছে। এখনও বাংলাদেশের অসংখ্য সার্ভিং লোকাল গভর্নমেন্টের ইলেক্টেড যারা আছে তারা অনেকেই জামাতের, অনেকেই বিএনপির বিদ্রোহী, তো তারাও কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করেছে। আমি মনে করি না যে আমরা এই অ্যাপ্রোচটা সঠিক ছিল বা বেঠিক ছিল। জনগণ এটাকে ভালো চোখে দেখেনি, তাই আমি স্বীকার করছি একটা অংশ। দ্বিতীয় অংশ হচ্ছে আমরা কোনো হত্যাকাণ্ডে জড়িত ছিলাম না। যে কোনো হত্যাকাণ্ড, গুম, টর্চারের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ করেছি। আপনারা তো দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, আপনারা কি এটা জানতেন না যে আওয়ামী লীগ মানুষজনকে গুম করছে, খুন করছে, নিপীড়ন করছে, এত বড় দল বিএনপির মহাসচিবকে একের পর এক মামলা দিয়ে জেলে নিয়ে যাচ্ছে? এগুলো তো আপনারা সাথে থেকে একরকম সমর্থন জুগিয়েছেন। না, সাথে থেকে সমর্থন যুগেনি, এগুলো আমরা তীব্র প্রতিবাদ করেছি। টক শোতে, সংসদে অসংখ্য রেকর্ড আছে, অসংখ্য। নাও, ইন্দিরা গান্ধী মারা গেছে কখন? কংগ্রেসের আমলে। তাহলে কংগ্রেসকে এটার জন্য দায়ী? তো আওয়ামী লীগের আমলে যা ঘটবে সেটার জন্য আওয়ামী লীগ দায়ী হতে পারে, জাতীয় পার্টি কীভাবে দায়ী হবে? জাতীয় পার্টি তো অপোজিশন ছিল, হ্যাঁ, কিছু প্রশ্নবোধক চিহ্ন ছিল। দ্বিতীয় যেটি হচ্ছে, প্রথম, শুধু ভোটে যাওয়া কোনো পেনাল কোর্টের অপরাধ না। শুধু ভোটে অংশগ্রহণ ফ্যাসিবাদের দোসর যেটা আপনি বলছেন, এই শব্দের ডেফিনিশনটা কোথায় আছে? যারা জাতীয় পার্টিকে পছন্দ করে না, জাতীয় পার্টিকে ভোট দেবে না, তারা এইসব গালিগালাজ দিতেই পারে। তাদের উপর নির্ভর করে তো আমরা রাজনীতি করছি না। আমরা আমাদের ভোটার, আমাদেরকে যারা ভালোবাসে, এরশাদকে যারা ভালোবাসে, জিএম কাদেরকে যারা ভালোবাসে, জাতীয় পার্টিকে যারা ভালোবাসে, এই লোকের সংখ্যা কম না। আমরা তাদের উপর নির্ভর করে রাজনীতি করছি। আর ফ্যাসিবাদ যে বলা হয়, দেখুন, মুসলিনি বা হিটলার তারা কিন্তু কেউ ভোট জোচ্চুরি করে ক্ষমতায় আসেনি। ৪৪ সালেও ভোট হলে হিটলার জিততো, ৪৪ সালেও ভোট হলে মুসলিনি জিততো। তো ওই ফ্যাসিবাদ বলে কিন্তু আপনি এক অর্থে আওয়ামী লীগকে একটা লেভারেজ দিচ্ছেন, যে ওই ফ্যাসিবাদ সে কম্পেয়ার করলে। আসলে ওই ফ্যাসিবাদ এই ফ্যাসিবাদ এক না। প্রত্যেক স্বৈরাচারেরই বা স্বৈরতন্ত্রের নিজস্ব রূপ আছে, কোনোটাই কোনোটার সাথে কম্পারেবল না। তো ফ্যাসিবাদ শব্দটাই তো এখানে
প্রশ্নবিদ্ধ। আর তাহলে আওয়ামী লীগ ফ্যাসিবাদ করেছে এটা বলা ঠিক হবে না। ফ্যাসিবাদ তো আসলে ওই যে বললাম ইলেক্টেড হয়ে ক্ষমতায় এসে জনপ্রিয় থেকে মাইনরিটি মানে ভিউটাকে নষ্ট করে ইন্টারন্যাশনালি ওয়ার চাপিয়ে দেওয়াটাকে খাঁটি বাংলায় ফ্যাসিবাদ বলা যেতে পারে। কিন্তু আপনাকে ইলেক্টেড হয়ে আসতে হবে, মানে যদি আপনি ট্রেডিশনাল ফ্যাসিজমের সাথে কম্পেয়ার করেন। ফেয়ার ভোটে আসছে তারা ভোট চুরি করে আসেনি, হিটলার কিন্তু ভোট চুরি করেনি। তো যাই হোক, আমরা যেটা অনুভব করছি দোসর শব্দটার মানে হলো অ্যাকমপ্লিস। অ্যাকমপ্লিস কাকে বলবেন? যে অর্থ দিয়েছে, যে প্রকিউর আমরা ভোটে যাওয়ায় কষ্ট পেয়েছে, জনগণের একটা বড় অংশ চাচ্ছিল আমরা ভোটে না যাই। ভোটে না যাওয়ার চেষ্টা যে আমরা করিনি তা কিন্তু না। 24 সালের ভোটেও আগেও জিএম কাদের কয়েকবার ভোটে না যাওয়ার চেষ্টা করেছেন। যতবারই উনি ভোটে না যাওয়ার চেষ্টা করেন দেখা যায় ওনার পার্টি ভাগ হয়ে যাচ্ছে, আরেকটা ভাগ ভোটে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। এটা আমরা ইনার খবর বলছি বা সবাই জানতো। 14 সালে জিএম কাদের রানিং মন্ত্রী ছিলেন, সেই মন্ত্রী থাকা অবস্থায় উনি ভোটে যাননি। 5 বছর উনি সংসদের বাইরে ছিলেন। আমি ভোটে যাইনি 14 সালে, পরে উপনির্বাচনে আমি জিতেছি, দুটো উপনির্বাচন করার পরে। এরশাদ স্যার 24 ইলেকশনে গেছেন, 24 ইলেকশনে গেছে, 18 নির্বাচনে গেছেন, 18 সবাই গেছে, 18টা কিন্তু সবাই গেছে। বাট 14 আমরা ট্রাই করেছিলাম। 14 আমাদের ট্রাইটা কালেকটিভলি ফেল করছে। এই কালেকটিভলি ফেল করার কারণে সঠিক রাজনীতির পথটা অনেকটা রুদ্ধ হয়ে গেছে। আপনারা রাজনীতি কেন করেন আসলে? জাতীয় পার্টি কেন রাজনীতি করে? এটা ক্ষমতার জন্যই শুধু? না, ক্ষমতার জন্য হলে তো 14 সালে জীবনের ঝুঁকি নিয়ে ইলেকশন বয়কট করতো না লাস্ট মিনিটে। জাতীয় পার্টি দেশের জন্যই রাজনীতি করে। এরশাদ স্যারও 90 সালে ক্ষমতা ছেড়ে দিয়েছিলেন শুধুমাত্র কিছু মানুষ মারা যাবে বলে। এরশাদ স্যারের 90 সালে প্র্যাকটিক্যালি কটা পুলিশের গুলি হয়েছে? কোনো হ্যাভি উইপন লেথাল উইপন ইউজ হয়নি, একটাও হয়নি। তো উনি ক্ষমতা ছেড়ে দিয়েছিলেন, ক্ষমতার জন্য উনি রাজনীতি করেননি। আমরাও ক্ষমতার জন্য করি না, দেশের জন্যই করি। তবে হ্যাঁ, সংসদে গেলে দেশের কাজ করা যায়। ইভেন গত সংসদের মতো উইক সংসদেও আমরা দেশের কথা বলেছি। এই দেশের ভয়েসটা রাখার জন্য আমরা রাজনীতি করি। এখন শেষ করে দিচ্ছি, এখন সেই অপরাধের জন্য দেশের জনগণ যদি মনে করে জাতীয় পার্টি রাজনীতি করতে পারবে না, সেইটা দেশে আরেক ধরনের নব্য স্বৈরতন্ত্র সৃষ্টি করবে, যে আমি রাজনীতি করব, অন্য কেউ রাজনীতি করবে না। ওটাও কিন্তু একটা নতুন ধরনের ফ্যাসিজম হবে। তো এখানে তো অনেকে বলছে যে যারা ভুল করেছে তারা ক্ষমা চাইতে পারে। আপনারা কি ভাবছেন যে আপনারা ক্ষমা চাইবেন? না, আমরা ক্ষমা না চাইলেও আমাদের চেয়ারম্যান আকার ইঙ্গিতে বলেছে যদি আমাদের আচরণে কেউ কষ্ট পেয়ে থাকেন আমরা তার জন্য দুঃখ প্রকাশ করছি। এটা উনি অনেক আগেই বলেছেন। আর আমি যেটা বললাম, এটা তো আপনার জামাতের মুক্তিযুদ্ধের অবস্থান নিয়ে ক্ষমা চাইবার মতো। যদি না, জামাতের সেরকম আমরা যেভাবে বলেছি জামাত ওভাবে কখনো চায়নি। জামাত অফিসিয়ালি যদি যুক্ত শুনছি যে আওয়ামী লীগ বিভিন্নভাবে ফিরে আসার চেষ্টা করছে। আরেকটি কথাও শোনা যায় যে আওয়ামী লীগ এবার জাতীয় পার্টির উপর ভর করে ফিরে আসবে। আপনি সেরকম সম্ভাবনা দেখেন কিনা? আচ্ছা, আমি এভাবে যদি সরিয়ে রাখি, এখন অন্য একটা নতুন দল হলো যেটার মাধ্যমে আওয়ামী লীগ ফিরে আসতে চায়, আপনি কি করবেন তাহলে? সেটা সময় লাগবে, সেই দলটাকে পরিচিত করাতে হবে। যদিও অনেক দলের রেজিস্ট্রেশন শেখ হাসিনা দিয়ে গেছে, কিন্তু সময় তো লাগবে। খুব বেশি কি পরিচিত করানো লাগবে? যেমন এই নির্বাচনে হয়তো হচ্ছে না, কিন্তু আমি এমনি ব্রডার পার্সপেক্টিভে চিন্তা করি। আমি এখনো নিষিদ্ধ রাজনৈতিক দল না, আমরা একটা বিচার মানছি। আইসিটিতে বিচার হবে, সেই বিচারে যদি আওয়ামী লীগ নির্দোষ প্রমাণিত হয়, আওয়ামী লীগ ফেরতও আসতে পারে। রাজনীতি করে আমরা আসলে কি ঠেকাতে পারবো? আমি কোনো পথ দেখি না। সুতরাং আমার প্রশ্নটা হচ্ছে সেটা হলো, এবার যে আলাপটা সামনে আসা হচ্ছে এটা কৌশলগতভাবে হতে পারে। জাতীয় পার্টিতে যদি তারা লাঙ্গল নিয়ে নির্বাচন করে, এবং খুব প্রমিনেন্ট আওয়ামী লীগের কেউ না, প্রমিনেন্ট আওয়ামী লীগের কেউ ইলেকশন আসলে করতে পারবে না, কারণ তাদের যে পরিমাণ ক্রিমিনাল অফেন্স আছে, তারা পালিয়ে আছে, সে দেশে আসবে, এবং তাকে তো অন্তত মনোনয়নপত্র দেওয়ার জন্য আমরা আমাদের কমিশন থেকে প্রস্তাব করেছি যে আপনাকে সশরীরে এসে সেটা সাবমিট করতে হবে। সো প্রচুর ক্রিমিনালস আছে, এসে যদি জেলে যায়, যেমন যেসব নেতা জেলে আছেন, তারা কিন্তু নির্বাচন করতে পারবে। কারণ প্রমিনেন্ট নেতা হতে হবে কেন? এটা তো আসলে মানে আওয়ামী লীগ বার্তাটা পৌঁছে দেবে, তাদের তো চেঞ্জ আছে। হ্যাঁ, সেটাই বলছি। এখন সে যদি নির্বাচন করে, বা আমি সরিয়ে রাখি, ধরুন স্বতন্ত্র নির্বাচন করছে কয়েকটা স্পেসিফিক জায়গা, আমি আরো স্পেসিফিক করি, গোপালগঞ্জে সব সিটে তারা একজন করে স্বতন্ত্র দাঁড়াচ্ছে, একজন কলেজ টিচার, একজন লয়ার, এরকম। আওয়ামী লীগ বলে দিল ও আমার ক্যান্ডিডেট। এটা আমরা ঠেকাতে পারবো? সোকল তাদের যে নিজস্ব নীতি আদর্শ সেগুলো নিয়ে কথা বলতে পারে। তো এটা তো ঠেকানো যাবে না আসলে। ওকে, কিন্তু যাদের অভিযোগ আছে যে জাতীয় পার্টি সম্পর্কে যে অনেকে অভিযোগ করছে, আপনি জানেন যে জাতীয় পার্টির ক্ষমা চাইতে হবে, জাতীয় পার্টি আওয়ামী লীগের দোসর, এই গুম খুন যা করেছে আওয়ামী লীগ, সেই অভিযোগের ভার কিছু হলেও তাদের উপর যায়, লেজিটিমেসি দিয়েছে তারা, এই ধরনের অভিযোগগুলো আছে। আপনি কিভাবে দেখেন? আমি এগ্রি করি এটাকে। এবং তবে একটা জিনিস, আমি জাতীয় পার্টি, বিশেষ করে জনাব হুসাইন মোহাম্মদ এরশাদকে আমি
সত্যিকার অর্থে একটা জায়গায় এসে খুবই প্রশংসা করি, প্রকাশ্যে শেখ হাসিনার সময় ওইটা করেছি। 14 সালের যে নির্বাচনের কথা বললেন, সুজাতা সিং এর যে গল্প আমরা আজকে বলতে পারি যে ভারত কিভাবে নগ্নভাবে আমাদের রাজনীতিতে হস্তক্ষেপ করতে চেয়েছে, এটা এরশাদ সাহেবের কারণে হয়েছে। তিনি এটা প্রকাশ করে দিয়েছিলেন যে সুজাতা সিং কি বলেছে তাকে। তারপর তো তাকে একরকম আসলে গৃহবন্দী করে ফেলা হলো, হসপিটালে নিয়ে যাওয়া হলো। এবং রওশন এরশাদ, আমি যদি জাতীয় পার্টিকে আরো স্পেসিফিক করি, যে এই নারীর নেতৃত্বেই আসলে এই ঘটনাগুলো হয়েছে। ইনফ্যাক্ট 24 সালে না গেলে সম্ভবত রওশন এরশাদ, আমি সরি এভাবে বলার জন্য, মানে বেঁচে আছেন না মারা গেছেন এইরকম একটা পরিস্থিতিতেও তাকে নিয়ে আনা হয়েছে পাপেটের মতো করে, যেন জিএম কাদের না গেলেই তার নেতৃত্বে চলে যাবে। জাতীয় পার্টি আসলে রাজনৈতিক দল বলে আমি মনে করি না। সরি, এখানে কিছু মানুষ আছে যারা ক্ষমতার একটা অংশ চান। সো এটা এরশাদের নেতৃত্বে হলো না এটা রওশন এরশাদের নেতৃত্ব হলো, তাতে তাদের কিছু আসতো যেত না। জিএম কাদের যখন একটু ভিন্ন চিন্তা করছিলেন বলে মনে হচ্ছে তখন করলেন। কিন্তু জাতীয় পার্টির অপরাধ শুধু নির্বাচনে যাওয়া না, এটা তারা তাদের বেনিফিট নিয়ে পার্লামেন্টে এসছেন। ওই সিটগুলোতে কিন্তু ছাড় দেয়া হয়েছিল। মানে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে পার্লামেন্টে আনার জন্য, এই যে আমরা 24-কে আমিডামি নির্বাচন বলি, এক হলো জাতীয় পার্টিকে ছাড় দিয়েছে, আর হলো তাদের কতগুলো ডামি ক্যান্ডিডেট ছিলেন স্বতন্ত্র হিসেবে বিভিন্ন জায়গায়, এই কাজগুলো হয়েছে। সুতরাং জাতীয় পার্টি শুধু যদি এমন হতো যে জাতীয় পার্টি পার্লামেন্ট মানে কন্টেস্ট করছে, টিথার নেল ফাইট করছে, ফাইট করে হারুক কিছুতে জিতুক সেটা নিয়ে গেছে না, উনি পূর্ণ বেনিফিট নিয়েছেন, মন্ত্রী হয়েছেন বা পরবর্তীতে মন্ত্রী না হলে বেনিফিট নিয়েছেন, বেনিফিট নিয়ে তারা পার্লামেন্টে গেছেন এবং যাবতীয় সবকিছু করেছেন। সুতরাং তাদেরকে আমরা কোলাবোরেটর হিসাবে অবশ্যই বলতে পারি, কারণ আমরা সমালোচনা করছি কিন্তু একটা রেজিম। যেমন আমি আরেকটা উদাহরণ দিতে পারি, 18 সালে বিএনপি পার্টিসিপেট করেছে এবং বিএনপি পার্লামেন্টে গেছে, একটা আটারলি স্টুপিড ডিসিশন, কিন্তু বিএনপি পার্লামেন্ট এবং পার্লামেন্টের বাইরে এই নির্বাচনটাকে স্ট্রংলি ডিনাউন্স করেছে রাতের ভোট বলে বলে, প্রত্যেকে, এমনকি পার্লামেন্টেও এই আলাপ বিএনপির লোকজন করেছে। জাতীয় পার্টিকে রাতের ভোট বলে কোনোদিন আমার অন্তত চোখে পড়েনি যে ডিনাউন্স করছে। অথচ শেখ হাসিনার একটা জোট অফিসিয়াল, তার জোটে থাকা একটা দল অফিসিয়াল রেজলিউশন নিয়েছিল, বাংলাদেশ জাসদ থেকে বেরিয়ে শরীফ নুরুল আম্বিয়া এবং নাজমুল হক প্রধানের যে অংশ, তারা কিন্তু অফিসিয়াল রেজলিউশন, তারা কিন্তু তখন জোটে আছেন যেদিন রাতের ভোট হয়েছে। এমনকি আমি রাশেদ খান মেননকে একবার বলে অবশ্য উনি ওখান থেকে ফেরত চলে এসছেন, ওনাকেও বলতে শুনেছি যে এটা মানুষ ভোট দিতে পারে নাই। কিন্তু জাতীয় পার্টিকে আমরা 18 নির্বাচন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় যে ডাকাতি, সেটাকে আসলে ডিনাউন্স করতে দেখি নাই। তো অনেক আমাদের আসলে তাদের কোলাবোরেটর হিসাবে কেউ যদি বলতে চায় এই সুযোগ যথেষ্টই। হ্যাঁ, যারা বলছে তারা অনেকে এরকমও বলছে যেটা ক্ষমাযোগ্য না, বিচারযোগ্য। এটা সাবজেক্টিভ, কারণ আওয়ামী লীগের নিষিদ্ধতা জাতীয় যে আলাপ আছে, সেই আলাপটা জাতীয় পার্টির ক্ষেত্রে আমরা পুরো দিতে পারি কিনা, কারণ জাতীয় পার্টি ট্রু যেখানে অ্যাক্টিভ রোল প্লে করেনি। একটা আমরা এভাবে যদি বলি, আমি জাতীয় পার্টি সাফাই গাওয়ার কথা বলছি না। যেমন ধরুন আওয়ামী লীগের লোকজন রাস্তায় রাস্তায় এবং দল হিসাবে, আমরা আওয়ামী লীগ নিষিদ্ধতার কথা কেন বলি, সরকার এক জিনিস আর দল আরেক জিনিস। আমাদের আর্গুমেন্ট হচ্ছে আওয়ামী লীগ একটা পলিটিক্যাল পার্টি নাই, যে আপনি ফ্যাসিজমের কথা হলো, আমি বলছি সর্বোচ্চ 18 সাল পর্যন্ত আওয়ামী লীগকে আপনি ফ্যাসিস্ট বলতে পারেন, এরপর ওটা একটা মাফিয়া গ্যাং ছিল, ক্রিমিনাল গ্যাং ছিল। এগেইন আই এগ্রি যে ফ্যাসিস্ট বলে আপনি ওকে সম্মান করেন, ফ্যাসিজম কিন্তু একটা রাজনীতি, এই রাজনীতি ডেমোক্রেসির সাথে খাপ খায় না, কিন্তু এটা একটা রাজনীতি। তো আপনি ওকে রাজনৈতিক দল বলছেন, আমি কোনো রাজনৈতিক দলই না। কিন্তু আমি যে কথাটা বলছিলাম, ধরুন জাতীয় পার্টির যে এলাকাগুলো ছিল, আমরা খুব মেজর অভিযোগ পাই নাই যে ওখানে জাতীয় পার্টির লোকজন ধরে ধরে বিএনপিকে পেটাচ্ছে, পিটিয়ে রক্তাক্ত করছে, মামলা দিচ্ছে, তাদের নাভিশ্বাস তুলে ফেলছে, এই ধরনের অভিযোগ দল হিসাবে আমরা পাইনি। আমাদের অভিযোগ আওয়ামী লীগের সরকার কি করেছে, তারা শুধু না, আওয়ামী লীগ দল হিসেবে মানবতা বিরোধী অপরাধ করেছে, সেই কারণে আমরা তার নিষিদ্ধতা চাইছি। জাতীয় পার্টি তার প্যাসিভ সমর্থন ছিল, কোনো সন্দেহ নাই। আবার জাতীয় পার্টি নির্বাচনে না গেলে এই সরকার টিকে থাকতে পারতো না, তারা যেভাবে বল প্রয়োগ করেছিল সেটা নাও হতে পারতো। কিন্তু দল হিসেবে জাতীয় পার্টি যে অনেক মানবাধিকার লঙ্ঘন করেছে, তারা যে অনেক মানুষের উপরে চড়াও হয়েছে, তারা মানবতা বিরোধী অপরাধ করেছে, সেই রকম প্রমাণ খুব বেশি নাই। সেই জন্য এই ডিবেটটা হয়তো সমাজে থাকবে যে তাকে আমরা নিন্দা করব, তাকে আমরা ক্রিটিসাইজ করব, কিন্তু তার নিষিদ্ধতার আলাপ তুলবো কিনা। জাতীয় পার্টিকেও যদি নিষিদ্ধতার আলাপ তুলি, তার ক্রাইমকে আমরা আওয়ামী লীগের সাথে সমান করে ফেলি। সব ক্রিটিসিজমের পরও বলছি জাতীয় পার্টির ক্রাইম তো আওয়ামী লীগের কাছে ধারেও না, কোনো সন্দেহ নাই। ওরা কোলাবোরেটর আর ওরা অ্যাক্টর ছিল। মিডিয়ার ক্ষেত্রে বলা হয় যে মিডিয়ার যে ভূমিকা ছিল, অনেকে যেভাবে কাজ করেছেন তারা তো নিজেরা হাতে বন্দুক নেননি, কোলাবোরেটর হিসেবে কাজ করে গেছেন। তো সেক্ষেত্রে সেই প্রশ্নটাও আসে যে তাদেরকে যারা আসলে বিচারের মুখে মুখে করতে চাইছে, তাহলে কেন করতে চাইছে? জি, খুব স্বাভাবিক এই প্রশ্ন আসবে এবং ওই ডিবেটটা আমাদের এখনো জারি আছে।
ওই ডিবেটটা এখনো জারি আছে যে আমরা তাদের ক্ষেত্রে কি করব, কতটুকু হলে কোলাবোরেশন, কতটুকু হলে সেটা শাস্তিযোগ্য, এই আলাপ আছে। এই জন্যই বলছি আলাপগুলো হবে, শাস্তি হতে পারে, আলাপ হতে পারে। এখন একটা পার্টির নিষিদ্ধ করা আর না করার, ধরুন কোলাবোরেশনের ক্ষেত্রে আপনি একজন মানুষকে তার প্রফেশনাল দায়িত্ব বাদ দিলেন, তার অ্যাক্রিডিটেশন বাদ দিলেন, তাকে কিছুদিন জেলে রাখলেন, কিন্তু একটা পার্টির ক্ষেত্রে নিষিদ্ধতা আর থাকার মধ্যে আর কোন রকম কোন শাস্তির জায়গা নেই। তো এই হচ্ছে ব্যাপার। আপনি আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয়, জাতীয় পার্টিও যদি নিষিদ্ধ হয়, তখন দুজনের অপরাধকে সমান করে ফেলা হয়। ওকে, ব্যারিস্টার শামীম, আপনার কাছে আসি। দুটি প্রশ্ন। একটি হচ্ছে যে এই যে মানুষের মাঝের এই যে সংশয় যে জাতীয় পার্টির উপর ভর করে আওয়ামী লীগ ফিরে আসতে পারে, এটা আপনারা কি করে দূর করবেন? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগের অপরাধের কালিমা তো কিছু হলেও জাতীয় পার্টির গায়ে লেগে গেছে, এই কালিমা নিয়ে আপনারা নির্বাচনে কতটুকু ভোট পাবেন বলে মনে করেন? জি, ধন্যবাদ। প্রথম হচ্ছে 18 সালের ভোটে আমি এমপি ছিলাম, তার আগে উপনির্বাচনে এমপি হয়েছিলাম আওয়ামী লীগকে হারিয়ে। তো 18 সালের ভোট নিয়ে আমিও অনেকবার কথা বলেছি। তার মধ্যে একটা কমন কথা ছিল, 18 সালের ভোটে একটা সেন্টারে আওয়ামী লীগ শতভাগ ভোট পেয়েছিল, আর একটা সেন্টারে বিএনপি প্রার্থী 0 ভোট পেয়েছিল, যেটা পুরো ভোটটাকেই। আমি একটু যোগ করি ডেটাটা, এরকম আওয়ামী লীগ প্রার্থী শতভাগ ভোট পেয়েছে, এরকম 537টা সেন্টার ছিল, আর 213টা সেন্টারে 100% ভোট কাস্টেড হয়েছে। রাইট, একদম তাই, 100%। ঠিক এটাই বলেছিলাম আমি, এখন মনে পড়ছে সেই সময়, যাক অনেক আগের ব্যাপার। ব্যাপার হচ্ছে আওয়ামী লীগ একটা 17 বছর থেকে একটা রিজিম ক্রিয়েট করে ফেলেছিল, টু বি অনেস্ট। সেই রিজিমের মধ্যে প্রশাসন, পুলিশ, সাংবাদিক, মিডিয়া, সবচেয়ে বেস্ট মিডিয়া হাউসটাও আওয়ামী লীগকে হস্টাইল করতে পারেনি, কারণ তার মিডিয়াকে বেতন দিতে হতো। সবচেয়ে ভালো পত্রিকাটাও আওয়ামী লীগের বিরুদ্ধে লেখে আবার একটু সফটওয়্যারে যেতে হয়েছে, কারণ তার অ্যাড বন্ধ হয়ে যাচ্ছিল। রাজনীতিবিদদেরও অনেকেই সেভাবে করায়ত্ত হয়েছিল। এটার প্রধান কারণ ছিল 13 থেকে বা 14 থেকে 18 বিএনপি জোরদার আন্দোলন করতে পারেনি। বিএনপি জামাত আন্দোলন করেছে, কিন্তু আওয়ামী লীগকে পতন করতে পারেনি। এই যে একটা ভোট বয়কট করে সেই সরকারটা দিব্যি 5 বছর থেকে গেল। আপনারা তখন সরকারের সাথে না থেকে সেই আন্দোলনে যুক্ত হতেন না? আমরা আন্দোলনের বিএনপি যে আন্দোলন করেছে এটা ব্যর্থ হয়েছে আপনি আমরা বলছেন? বিএনপির সাথে আন্দোলনে যুক্ত হব না, ভোটে যাব না, নিজেরা রাজনীতি, এটা আমাদের দলীয় স্বাধীনতা, এটা আমাদের ভোটারদের ব্যাপার। ভোটে যখন যাব তখন কিছু ভোটার বলবে আপনারা আওয়ামী লীগের আমলে ভোট করেছেন, আমরা আপনাকে ভোট দিব না। কিছু ভোটার বলবে না, আমরা আপনাকে ভোট দিব। এটা তো আমাদের পার্টির অটোনমি। অ্যাজ লং অ্যাজ আই এম নট ডুইং এনি ক্রাইম, অ্যাজ লং অ্যাজ আমি কোনো হত্যাকাণ্ডে সায় দিচ্ছি, করাপশনে সায় দিচ্ছি বা পার্ট হচ্ছি। কিন্তু আপনি এটা ক্রাইম করছেন না, কিন্তু যে ক্রাইম করছে আপনি ক্ষমতায় থাকার জন্য তার ক্রাইমে আপনি চুপচাপ থাকছেন। এটা তো একটা নীতির প্রশ্ন। এরকম নীতি নিয়ে জনগণের কাছে ভোট চাইতে যাওয়া যায় কিনা সেই জায়গায় আমরা সংসদে অসংখ্যবার এগুলোর কথা বলেছি। হানসাইডে প্রচুর রেকর্ড আছে, টক শোতে বলেছি, সবাই বলেছি, আমরা 4-5 জন অসংখ্য কথা বলি, জিএম কাদের প্রচুর কথা বলেছে। নাও দ্য কোশ্চেন হচ্ছে, রাষ্ট্র কিন্তু এর থেকে অনেক বড় বিষয়। এই যে ডিবেটটা, এটা যৌক্তিক ডিবেট, আমরা আমাদের কিছু দায় স্বীকার করে নিচ্ছি, কিছু দায় স্বীকার করতে হবে আমাদের, কিন্তু রাষ্ট্র কিন্তু এর থেকেও বড়। রাষ্ট্র কিন্তু বিপ্লবের থেকেও বড়, বিপ্লবীর থেকে তো অবশ্যই বড়। তো সেই রাষ্ট্রের মঙ্গল কোনটায় আছে? আপনি আওয়ামী লীগকে ভোট থেকে ব্যান করা হয়েছে, জাসদও ভোট করতে পারছে না 14 দল হিসাবে, হয়তো বা মাইজ ভান্ডারি পারবে না, আরও অনেকে না। তবে একটা মোটামুটি ইনক্লুসিভ ইলেকশন তো দেশের জন্য দরকার। যদি ইনক্লুসিভ একটা মোটামুটি ইলেকশন না হয়, তাহলে দেশে ফরেন ইনভেস্টমেন্ট হবে না, এবং একটা বড় অংশের দেশ বাংলাদেশকে ফ্রেন্ডলি রিলেশনে রাখবে না। বাংলাদেশ একটা পার্ট হয়ে যাবে গ্লোবাল পলিটিক্সের। সেই সরকারটা খুব কমফোর্টেবলি দেশ চালাতে পারবে এমনটা আমার মনে হয় না। তো সেক্ষেত্রে অলওয়েজ ভোটের কাস্টিংটা ইম্পর্টেন্ট। যেটা ডক্টর ইউনূস স্যার বলেছিলেন যে পার্টি না আসলেও ভোটার আসবে, এটা কিন্তু তো সহজ ব্যাপার না। পার্টি না আসলে ভোটার কিভাবে আসবে? বরঞ্চ একটা পার্টি না আসলে আরেক পার্টির ভোটাররাও আসে না, যে আমার দল জিতে যাবে, আমি ভোট কেন্দ্রে গিয়ে কী করবো। এই ভোট কাস্টিং বাড়ানো, এবং সেটার সাথে এই জুলাই আগস্ট বিপ্লবের যে কিছু রিফর্ম, সেগুলোকে অ্যাড করেই তো দেশ লাগাতে হবে। একটা ভোট কম কাস্টিংয়ের সরকার এই বিপ্লবের এই ধারণাগুলোকে কিন্তু বাস্তবায়ন করতে পারবে না, তার ম্যান্ডেটে গোড়া থেকেই একটা ঘাটতি আসবে। আপনি কি মনে করেন যে আওয়ামী লীগকে আসলে ইলেকশন করতে দেওয়া উচিত? দেখুন, বিষয়টা তো আওয়ামী লীগকে অলরেডি যেটা একটা সার্কুলার করা হয়েছে, জুডিশিয়াল প্রসিডিং চলার কারণে আওয়ামী লীগকে সাময়িক ব্যান করা হয়েছে। কার্যক্রম সরকারই তো আওয়ামী লীগকে ব্যান করছে না, আপনি আমি ব্যান করার কে? সরকার কেন আওয়ামী লীগকে পুরোপুরি ব্যান করলো না? সরকার তো পুরোপুরি ব্যান করতে পারতো। সরকার একটা মধ্যপন্থা অবলম্বন করলো, বিচারিক প্রক্রিয়া চলা পর্যন্ত। বিচারিক প্রক্রিয়া চলা পর্যন্ত কেউ ব্যান হয় নাকি?
হয় রায়ের মাধ্যমে ব্যয় হবে অথবা এক্সিকিউটিভ অর্ডারে ব্যয় হবে, মানে ব্যান হবে। তো এইখানে তো সরকারি একটা হাফ ডান জিনিস করে রেখেছে। এক্সিকিউটিভ অর্ডারে ব্যান করা নিয়ে একটা সমালোচনা আছে যে সরকারি ভাবে সমালোচনা সরকার করতে পারে, সরকার করতে পারে কিনা। সন্ত্রাস বিরোধী কাজের জন্য দেশের স্বার্থে করতে পারে। স্পেশাল পাওয়ার্স একটা সংগঠন ব্যানের ব্যাপার আছে, আরপিও তো আছে। হয়ে থাকলেও ভোটের আগে আওয়ামী লীগের পার্টি হিসাবে ব্যান হওয়ার রায় আসা বা সুপ্রিম কোর্ট আপিল হওয়াটা বেশ ডিফিকাল্ট টাইমিংটা। সরকার অনেক দেরি করে ফেলেছে। প্রথম হচ্ছে এই সরকার যখন দেখলো খুব ভালো সংস্কার তারা করতে পারবে না, দেশটাকে সিঙ্গাপুর, হংকং, মালয়েশিয়া বানাতে পারবে না, 3 মাসের মধ্যে ভোট দেওয়া উচিত ছিল। 3 মাসের মধ্যে ভোট দিলে সেখানে কোনো দল ব্যানেরও প্রশ্ন আসতো না, অটোমেটিক আওয়ামী লীগ সেখানে ভোটে ফেজ আউট হয়ে যেত অটোমেটিক। এবং এই বিপ্লবী আন্দোলনকারী ছেলেরা অনেকেই তখন ভোটে জিতে যেত। বিপ্লবের সাথে ভোটের ম্যাচ হতো। এখন ওই আন্দোলনের 1.5 বছর পরে, 1 বছর পরে, 2 বছর পরে যখন ভোট হবে, আন্দোলন আর ভোটের ফলাফলটা রিফ্লেক্টিভ হবে না। আন্দোলনে যারা অনেক বড় নেতা, ভোটে গিয়ে দেখা যাবে তার অবস্থা খুবই কম, শূন্যের কোঠায় চলে যাবে। তো সেই জন্য সরকার অনেকগুলো ভুল করেছে। তার মধ্যে একটা হচ্ছে দেশটাকে যখন আপনি অনেক উন্নত করতে পারবেন না, দ্রুত ইলেকশন দেওয়া দরকার ছিল। যত দেরি করছে তত কমপ্লিকেশন আপনাদের দলের কেউ বাড়ছে। বলছে যে আওয়ামী লীগকে ইলেকশন করতে দেওয়ার সুযোগ দেওয়া উচিত। আমাদের দলের অনেকেই বলেছে সকল দলকেই ইলেকশনের সুযোগ দেওয়া উচিত। কোনো দল যদি ইলেকশন করতে না পারে আইনি বিচারের মাধ্যমে। আওয়ামী লীগ নিজেও ভোট করবে কিনা এটা তো দেখার বিষয় আছে। তার কারণ হচ্ছে আওয়ামী লীগের 300 জন সম্ভাব্য প্রার্থীর প্রত্যেকের নামে মামলা আছে, হত্যা মামলা। অনেকের নামে যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালে মামলা আছে এবং অনেকেই 20টা-25টা মামলায় আসামি হিসেবে পলাতক আছে। তাহলে পলাতক লোকরা কিভাবে এফিডেভিট করবে ভোটের সময়? তাকে তো আগে জামিন নিতে হবে। নিজে ভোট করবে কিনা সেই প্রশ্নটা জরুরি, নাকি গণহত্যাকারী একটি দলকে ভোট করতে দেওয়া উচিত না সেই প্রশ্নটা সামনে আসা জরুরি? এটা খুব কঠিন ইকুয়েশন। প্রথম হচ্ছে একটা দল অনেক অপরাধ করেছে কিন্তু তার ভোটার আছে 20-25%। এই ভোটারদের কি হবে? এই ভোটগুলো যদি আওয়ামী লীগ, বিএনপি ক্যারি করতে পারে, আপনি বলছেন 20-30% আরো বেশি হতে পারে। তার বেশি। আর কোশ্চেন ইজ এই আওয়ামী লীগের ভোটারদেরকে অন্য দল ক্যারি করতে পারবে কিনা, তার আচার ব্যবহার, কথায় বার্তায়। সেটা বিএনপি হতে পারে, জাতীয় পার্টি হতে পারে, লোকালি জামাতও হতে পারে। অনেক জায়গায় জামাতের সাথে আওয়ামী লীগের সখ্যতা দেখছি। যদি এই পার্সেন্টেজের ভোটের একটা বড় অংশ ভোট কেন্দ্রে নিয়ে যাওয়া যায়, আপনাদের দিকেও তো আসতে পারে, কিছু আসতেই পারে, তখন আওয়ামী লীগকে ছাড়াও ভোটটা চলনসই হবে। কিন্তু বড় অংশের ভোটার যদি ভোটে না যায়, তখন যেটা হবে বিএনপির ভোটাররাও ভোট কেন্দ্রে যাবে না, তারা ভাববে আমাদের প্রার্থী জিতে গেছে। ঠিক আওয়ামী লীগ আমলে এই ঘটনাগুলোই হতো। আওয়ামী লীগ আমলে ভোটে দেখা যায় 10% ভোট কাস্ট হতো না কেন? সবাই ভাবতো আমাদের প্রার্থী জিতে গেছে, আওয়ামী লীগের ভোটাররাও ভোট কেন্দ্রে যেত না। তো সেক্ষেত্রে কিন্তু আমরা মনে করছি ভুল রাজনীতি হলে সামনে বাংলাদেশে একটা লোয়েস্ট কাস্টের ভোট হয়ে যেতে পারে। আরও একটা ব্যাপার আছে, আমি শেষ করে দিচ্ছি। বুঝলাম জাতীয় পার্টি খারাপ, আওয়ামী লীগ খারাপ, তাহলে ভোট করবে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এনসিপি। এখন এনসিপি ভোট করতে যাচ্ছে না, জামাত ভোট করতে যাচ্ছে না, তা বিএনপি একা ভোট করবে? তাহলে কি ইলেকশন রাজনীতিতে এই জন্যই নির্বাচনী হবে না, বা এই জন্যই বহুমত দরকার, বহু মত দরকার, বহু পদ দরকার, বহু দল দরকার। এই জন্যই বহুদলীয় গণতন্ত্র শব্দটা এসেছে। আচ্ছা, অফিশিয়ালি সরি এখনো পর্যন্ত বলেনি এবং আওয়ামী লীগের দলীয় প্রধান বরং প্রতিশোধের কথা বলেছেন। তার টেলিফোন যে কনভারসেশন, সেখানেও আমরা দেখেছি মানুষজনের বাড়ি ঘরে গিয়ে আগুন দেওয়ার কথাও তিনি বলেছেন। ডক্টর জাহিদুর রহমান, আপনি কিভাবে কি সবাইকেই ইলেকশনে আপনার আনতে হবে কিনা, এবং সেখানেও আওয়ামী লীগের প্রসঙ্গ যেভাবে ব্যারিস্টার শামীম বলেন, আপনিও কি তাই মনে করেন কিনা সেই সুযোগ রাখার কথা? আরেকটি ব্যাপার খুব গুরুত্বপূর্ণ যেটা ব্যারিস্টার শামীম বলেছে, সেটা আমি মনে করি যে ব্যাপারটা মীমাংসা হওয়া দরকার, যে আওয়ামী লীগ তো নিষিদ্ধ হয় নাই, ব্যান করেনি এই সরকার, কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছে, এবং আমরা দেখছি যে সরকার ঠিক মাঝামাঝি একটা জায়গায় আছে। এই ব্যাপারটা আপনি কি মনে করেন কিনা ফয়সালা হওয়া দরকার? এটা এবার আসলে আর ফয়সালা হচ্ছে না, কারণ একটা দলের যদি দলীয় কার্যক্রম নিষিদ্ধ থাকে, সে এবার নির্বাচনে পার্টিসিপেট করতে পারছে না, এটা ক্লিয়ার। আমি একটা কথা বলি যে ধরুন পাকিস্তানের ইমরান খানের দল পিটিআই নিষিদ্ধ হলো, তার মার্কা নিষিদ্ধ হলো। পিটিআই কি গণহত্যা চালিয়েছিল? পিটিআই কি 1.5 দশক ধরে একটা দেশকে লুণ্ঠন করে, টাকা পাচার করে দেশের সব স্ট্রাকচার ভেঙে ফেলেছিল? উত্তর হচ্ছে না। জাস্ট মোটা দাগে বলবো, ইমরান খান একটা পর্যায়ে এসে সামরিক বাহিনীর বিরাগভাজন হয়েছেন, ক্ষমতাচ্যুত হয়েছেন, কিন্তু জেলে গেছেন, জেলে আছেন। তার দলের কেউ সারা, মানে একটা দলের চুনোপুটিও পালিয়ে যায়। একটা দল কেন পালিয়ে যায়? আপনি কি করছিলেন যে আপনি পালিয়ে যেতে হয়? কি করেছেন আপনি?
কি জন্য আপনাদের সাধারণ সম্পাদক বলতো আমরা ক্ষমতাচ্যুত হলে 3 লাখ মানুষ মারা যাবে? এরশাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর কি হয়েছিল? এরশাদকে আমরা স্বৈরাচার বলি না? উনি পালিয়েছেন, ওনার দলের কেউ পালিয়েছে, 35 সিট পায় নাই, এরশাদ নিজে 5টা সিটে জিতেন নাই। স্বৈরাচার ছিলেন তো, কথা তো ভুল না। সব পুলিশ পালিয়েছিল, সব পুলিশ পালিয়েছিল। তো আপনি কি করেছেন যে পুলিশ সব পালিয়ে যায়? তো এই জন্যই বলছি ইমরান খানের লোকজন তো দাঁড়ালো, পাকিস্তানের নির্বাচনটা জটিল, ওখানে সাধারণ সিট আছে, নারীদের সিট আছে, সংখ্যালঘুদের সিট আছে। সাধারণ যে সিট মানে টোটালি শাহবাজ শরীফের মুসলিম লীগ একটু বেশি সিট পেয়েছে, কিন্তু সাধারণ সিটে আমার ভুল না হলে পিটিআই এর স্বতন্ত্ররা পেয়েছে 96 বা 97টা সিট, মানে মুসলিম লীগ পেয়েছে 75, মানে এতটাই কম পেয়েছে। তো আমি এখন বলি আওয়ামী লীগের লোকজন স্বতন্ত্র দাঁড়াক, যারা দাঁড়ানোর যোগ্য, যে দেশে আসবে বা দেশে থাকাদের মধ্যে যার বিরুদ্ধে ক্রাইটেরিয়া আছে, আমাদের সংসদ সদস্য যেসব শর্ত আছে সেগুলো যদি ফুলফিল করতে পারেন, এমনকি কেউ এসে গ্রেফতার হয়ে জেলে গিয়ে জেল থেকে নির্বাচন, আমরা এরশাদের কথা বললাম, এরশাদ সম্ভবত একটা সেশনও থাকতে পারেন নাই পার্লামেন্টে, কিন্তু উনি জেলে থেকে 5টায় জিতেছেন। তো আওয়ামী লীগের যে নেতারা জেলে আছেন তারা প্রার্থী হতে পারেন স্বতন্ত্র, এখন যেহেতু দল নাই, স্বতন্ত্র হোক, অন্যরা স্বতন্ত্র হোক, একটু দেখিয়ে দিক আমাদেরকে যে আমরা এত জনপ্রিয় আছি, দেখিয়ে দিক। পিটিআই দেখিয়েছে তো ডক্টর ইউনূসের অধীনে একটা জেনুইন নির্বাচন হবে। কিছু কিছু গোলযোগ হতে পারে, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এখনো খুবই কনফিডেন্ট হয়ে উঠেছে তা না, কিন্তু কতটুকু কম্পিটিটিভ ইলেকশন হবে সেটা যদি শুনি, ব্যারিস্টার শাম যেটা বলছিলেন যে কেউ যদি না আসে, যেমন মানে আমি এনসিপির কথা শুনছি যে ইলেকশনে নাও আসতে পারে, এখানে একটা রাজনীতি আছে। আবার জামাতের পিআরের দাবি থাকলেও আমার কাছে মনে হয় জামাত এই ইলেকশনে আসবে, এটা আমার কাছে। কিন্তু যদি না আসে, এখানে রাজনীতি আছে, আমি এই জন্য আপনাকে খোলামেলা বলি, আওয়ামী লীগ নিষিদ্ধ করা আসলে যতটা না আওয়ামী লীগ রাজনৈতিক দল বা দল না, এই আলাপের চাইতেও জরুরি আলাপ হচ্ছে এই দুটো দল। আমরা খেয়াল করব মুভমেন্টটা ইনিশিয়েট করেছিল এনসিপির একজন নেতা, তারপরে এনসিপি যায় এবং জামাতও ইনফর্মালি, আর খুব ইনফর্মালি না, তাদের খুব সিগনিফিকেন্ট নেতা সেখানে গেছেন, ছাত্র শিবির গেছে, গিয়ে তারা এটাকে নিষিদ্ধ করিয়েছে। আমি মনে করি তাদের এই পলিটিক্যাল লেভারেজের জন্য জামায়াত নিষিদ্ধ। জনাব জিএম কাদেরের বাড়িতে যখন হামলা হয়েছিল তখন কিন্তু জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার আলাপ হয়েছে, এবং এখনো এই আলাপটা আবার মাথা চাড়া দেওয়া হচ্ছে। এগুলো প্রত্যেকটা পলিটিক্যাল হিসাব, কারণ মাঠে যদি জাতীয় পার্টিও আর না থাকে তাহলে এনারা যদি নির্বাচনে যাব না বলে রিয়েলি একটা প্রবলেম তৈরি হচ্ছে। তখন বিএনপি এবং তার সাথে অ্যালাইন্ড দল ছাড়া কেউ মাঠে নেই, কোনো বিরোধী দল নেই। আমরা জামাত যাবে ধরে না রাখি যদি তারা, কিন্তু এটার কারণে আমরা কথ্য ভাষায় বলি না, একটা ঠ্যাক দেওয়া যায়, তারা খুব চমৎকার একটা ঠ্যাক দিতে পারে। আমরা টেকনিক্যালি বলছি, আওয়ামী লীগ মাঠে থাকলে তো এই ঠ্যাকটা তারা দিতে পারতেন না, কারণ আমার হিসাবে আওয়ামী লীগের এখনো 20% ভোট আছে, আমার হিসাবে জামাতের ভোট সর্বোচ্চ 10%। মানে এখন জরিপগুলো কিন্তু তা বলে না, আবার জরিপ যদিও জরিপের স্যাম্পলিং নিয়ে প্রশ্ন আছে, প্রচুর প্রশ্ন আছে। মানে তাহলে তো আসলে জামাত ইলেকশন পেছাতে চাইতো না, জামাতের ভোট নাকি বিএনপির চেয়ে বেশি, ওরা দৌড়ঝাঁপ করে ইলেকশনে যেতে চাইতো, এবং পিআর এর কথাও বলতো না। ওরা পিআর এর কথা বলে, ওরাও বলছে যে তারা সাধারণ ফার্স্ট পাস দ্য পোস্টে ভালো কিছু করবে না। তো যেটা বলছিলাম, মাঠে যদি ওই নির্বাচন হতো দেখা যেত জামাতের চাইতে আওয়ামী লীগ অনেক বেশি গুরুত্বপূর্ণ এখনো হয়ে থাকতো। এটা আমি বুঝি, এটা খুবই ফ্রাস্ট্রেটিং। আওয়ামী লীগ কোনো পলিটিক্যাল পার্টি না, একটা ডাকাতের দলকে এই দেশে 20%-এর মতো মানুষ সমর্থন করে এখনো, এটা আমিও মনে করি, অ্যারাউন্ড 20, এর বেশি না। আমি আমার আশপাশ দেখে বুঝি, যারা একসময় পার্টিগুলো করতেন অনেকেই সরে আসছেন, কিন্তু অনেকেই দেখি এখনো থেকে যাচ্ছেন। তো এগুলো না থাকায় তাদের এই সুবিধা হয়েছে, এবং এগুলো না থাকার সুবিধার কারণে তারা যদি এখন না যান, না যেতে চান, আমরা ট্রুলি একটা রিয়েল ক্রাইসিসে পড়বো। সো আমরা একদিকে বলছি যে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না, একটা ডাকাতের দল, একটা সন্ত্রাসী সংগঠন, আবার ইনক্লুসিভ ইলেকশনের জন্য আমরা একটা সন্ত্রাসী সংগঠনকে, না আমি এটা সেটার পক্ষে কথা বলছি না, দিতে চাই, অনেকে বলছেন সেটা মানে কনফ্লিক্টিং। কত গণতন্ত্রের জন্য তো এটা আসলে না, একটা যোগ করি, ডাকাতের দল হতে হবে না। গণতান্ত্রিক যে স্ট্রাকচার, গণতান্ত্রিক যে রুলস অফ দ্য গেম, তার মধ্যে ফ্যাসিজম কিন্তু একটা রাজনীতি, একটু খেয়াল করি। আমরা আওয়ামী লীগকে ফ্যাসিস্ট যখন বলি, ফ্যাসিস্ট দল বলি, ওকে আমরা একটা রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি দেই। সরি, আমি এটা কোনোদিন দেইনি। আমি 5 তারিখের পর থেকে এই ফাইটটা করছি, 5 তারিখের পর থেকে, 18 সালের পর থেকে মানুষ একটা মাফিয়া স্টেট ছিল। ইভেন একটা ফ্যাসিস্ট রাজনৈতিক দলও গণতান্ত্রিক স্ট্রাকচারে কাজ করতে পারে না। আমি প্রায়ই বলছি যে 20%-এর উদাহরণটার কারণে আমি একটা প্যারালাল টানি। জার্মানিতে এএফডি বলে একটা দল আছে, গত নির্বাচনে 20% ভোট পেয়েছে, 21 সালে 10%, মানে দ্বিগুণ বেড়েছে ওরা 4 বছরে। ওই দলটা নিষিদ্ধ করে দেওয়ার জন্য তো মানে কোর্ট অলরেডি সার্ভেলেন্সের মধ্যে রাখছে তাদের 21-22 থেকে, ওই দলটা নিষিদ্ধ হয়ে যেতে পারে। ও তো ডাকাতি করে নাই, ও তো মানুষকে খুন করে নাই, তারপরে এই দলটা নিষিদ্ধ করা হতে পারে বা হবে, কারণ হচ্ছে ও ফ্যাসিস্ট। তো ফ্যাসিস্ট দল একটা ডেমোক্রেটিক সিস্টেমে তার সমর্থন 20% হলেও পারে না, আর ডাকাতের দল তো
একেবারেই ভিন্ন, আর ওটা আরো ভয়ঙ্কর ব্যাপার। সো আলোচনাটা আসলে গভীরে যদি যেতে চাই তাহলে এটা সময় লাগবে, যে গণতন্ত্র অনেক সুন্দর কিন্তু গণতন্ত্রের কিছু ত্রুটি আছে যেটা আসলে অনেক সময় ভয়ানক হয়ে যায়। যে আমাদের ভোটার্সরাই যে একটা দল যেটা সন্ত্রাসী সংগঠন আমরা দেখছি, এত ডকুমেন্টস এবং চোখের সামনে আমরা দেখলাম এই হত্যাযজ্ঞ, তারপরও আমরা শুনছি, আপনিও বলছেন যে তাদের 20% ভোটার্স আছে। তো এই ভোটার্সদের জ্ঞান কবে হবে? আমি একটু বলি না, তাও তো 20%। আমরা বিজেপির কথা বলি, বিজেপি তো একটা আটার ফ্যাসিস্ট দল, সেই দলটা তো নির্বাচন করে জিততে পারছে, জনগণের ভোট পেয়ে জিতছে। এই ফ্যাসিজম কিন্তু এটা, ওর ন্যারেটিভ আছে, ন্যারেটিভের ইম্পর্টেন্স আছে, ন্যারেটিভ কানেক্ট করছে। শেখ হাসিনার যদি রাজনীতি থাকতো 18 সালে রাতে সিল মারতেন না, রাতে সিল মারতেন না, কারণ উনি আপনার আমার চাইতে বেশি জানেন, দিনের বেলাও সামলাতে পারবেন না, এই জন্য রাতে সিল মেরে দিয়েছেন। আচ্ছা, একটু ভিন্ন প্রসঙ্গে যাই, আমি জাতীয় পার্টিতে আরেকবার একটু আসি। জাতীয় পার্টিতে অনেকগুলো ভাগ আছে, এত বিভক্তি কেন জাতীয় পার্টিতে? জাতীয় পার্টিতে আসলে যখন যে সরকার আসে তারা জাতীয় পার্টিকে ভাগ করেছে। আনোয়ার হোসেন মঞ্জু যখন প্রথম ভাগটা করলেন, প্রথম না থার্ড ভাগ আসলে, তখন সেটা সরাসরি আওয়ামী লীগের প্যাট্রনে ছিল টোটালি। নাজির রহমান মঞ্জু যখন ভাগ করলেন সেটা টোটালি বিএনপি জোরপূর্বক করেছিল, উনি বারডেম হসপিটালে ছিলেন। এবং পরবর্তীতে ভাগ হলো যখন 14 সালে এক অংশ ভোটে গেল, এরপরে রওশনের সাথে নেতৃত্বে ভাগ হলো। এগুলো দুঃখজনক, পার্টির জন্য দুঃখজনক। জাতীয় পার্টি ছোট প্রশ্ন, মানে জাতীয় পার্টিকে চাইলেই ভাগ করে ফেলা যায়, বিএনপিকে শত চেষ্টা করে গেল না। বিএনপির স্ট্রেংথটা হচ্ছে বিএনপিকে শত চেষ্টাতেও ভাগ করা যায়নি, এটা বিএনপির বিগ স্ট্রেংথ। জাতীয় পার্টিকে ভাগ করা যায়, এটা দুঃখজনক। এটা নিয়ে আমরা অনেক চিন্তা করেছি, কিন্তু এখন বর্তমানে জাতীয় পার্টি অনেক দিন পর নিজস্ব একটা রাজনীতি করছে এবং এই নিজস্ব রাজনীতির একটা উপযোগিতা তৈরি হচ্ছে। এবং আমার দৃঢ় বিশ্বাস সামনের হ্যাঁ, বিভক্তি তো হবেই, কারণ নিজস্ব রাজনীতি যখন হবে এটা তো অনেকে ব্যাচ করবে, অনেকে ফেজ করবে না, অনেকে ফেজ আউট হয়ে যাবে, এটা খুব নর্মাল। এখন আমাদের এই রাজনীতিটা জনগণের স্বার্থে, জনগণের জন্য হবে এবং জনগণের সাড়া আমরা পাচ্ছি এবং পাবো। দেখুন, ডেমোক্রেসি মানে কিন্তু মেজরিটি রুল না। ডেমোক্রেসি হচ্ছে অ্যান্টি হায়ারার্কি অফ নন ডমিনেশন। অর্থাৎ এই যে একটা বিশাল আন্দোলন হলো, এতগুলো লোক মারা গেল, যারা আন্দোলন করলো তারা যা চাবে দেশে কি তাই হবে? বাকি সব ফেজ আউট হয়ে যাবে, ইনক্লুডিং জাতীয় পার্টি? আমি জাতীয় পার্টির টার্মটা নিয়ে বলছি না, ওইটা ডেমোক্রেসি না, ওইটা রাষ্ট্রতন্ত্র না, ওইটা কনস্টিটিউশনালিজম না। কনস্টিটিউশন মানে হচ্ছে আপনার কালেকটিভিজম থাকবে, ইগ্যালিটারিজম থাকবে, ইন্ডিভিজুয়ালিজম থাকবে, ওয়েলফেয়ারিজম থাকবে, ইনক্লুশন থাকবে, অন্তর্ভুক্তি। বিশাল একটা শব্দ, বিশাল হৃদয় নিয়ে অন্তর্ভুক্তি করতে হয়, সেটা ডক্টর ইউনূস করতে পারেননি। একদম উনি পরিপূর্ণ সুযোগ পেয়েছিলেন, পরিপূর্ণ সুযোগটা নষ্ট করেছেন। একটা বিভক্তি দিয়ে শুরু করেছেন এবং বড় বিভক্তি দিয়েই পট পরিবর্তন হতে পারে, মানে নেক্সট ফেজ অফ গভর্নমেন্ট আসবে। এই বিভক্তি দেশের জন্য কোনো মঙ্গল কিছু আনেনি, অমঙ্গলই নিয়ে আসছে। ঐক্যমত কমিশন, অনৈক্যমত কমিশন, টোটালি ওদের নিজেদের যারা ওখানে যাচ্ছে সেখানেই অনৈক্য হচ্ছে, আর ওর বাইরে আবার বিশাল অংশ আছে, তাহলে ডাবল অনৈক্যের সৃষ্টি হয়েছে। এটা জাতি বিভক্ত হয়ে গেল, যে কোনো কারণেই হোক। বিভক্ত জাতি আগাবে কিভাবে? আগাতে পারবে না। 71-এ আমরা ড্রাকুনিয়ান পাকিস্তান আর্মিকে হারাতে পেরেছিলাম, কারণ আমাদের সেসব বিভক্তি ছিল না, বা বিভক্তিটা খুব ছোট ছিল। আমার মনে হয় বিভক্তি হলো কিছু কিছু পয়েন্টে ঐক্য এখনো আছে, সেই জায়গাটা ঐক্য থাকলেও ফান্ডামেন্টাল অনেক পয়েন্টে অনৈক্য আছে। প্রসেসটাই তো অনৈক্য। আপনি 34 দলকে ডেকেছেন 57টি দলের মধ্যে, বাকিদেরকে ডাকেননি। দু একটা দলের বুঝলাম আওয়ামী লীগ বা অন্যদের প্রবলেম, বাকিদেরকে আপনি ইনক্লুড করেননি। আপনি একটা ইনক্লুসিভ প্রসেসে যাননি প্রথম থেকেই। আপনি বিজয়ের বেশে আসছেন, তুর্কি থেকে এসে বাংলাদেশ জয় করেছেন, বাংলাদেশে এখন আপনি যা চাবেন তাই করবেন। এটা তো ডেমোক্রেসি না, এটা তো রাষ্ট্রতন্ত্র না, এটা তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে হতে পারে না। সবাই তো বাংলাদেশের মানুষ, মালিকানা তো সবার। এই সরকার যে ভুল করবে, এটা এই সরকার তো গণঅভ্যুত্থানের চেতনা নিয়ে দেশ পরিচালনা করছে। গণঅভ্যুত্থানের চেতনার সাথে যারা একাত্ম ছিল আমার মনে হয় তাদেরকেই শুধু এখানে ইনক্লুডেড রেখেছে। তারপরেও হ্যাঁ, আপনি যেটা বলছেন সেই জায়গা থেকে নারীদের রাখা হয়নি, শ্রমিকদের সদস্য নেই, প্রতিনিধি নেই, সেই সমালোচনা তো আছেই। পাশাপাশি গণঅভ্যুত্থানের চেতনা খুবই একটি ভেগ টার্ম, এটি যে যার মতো ব্যবহার করছে, যে যার মতো ব্যাখ্যা করছে। সংবিধান থাকবে না, এটা কি আমাদের গত আন্দোলনে কেউ বলেছিল সংবিধান থাকবে না? দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে, এটা কি কেউ বলেছিল? পিআর সিস্টেম কি কেউ বলেছিল গত বছর জুলাইতে? এভাবে তো আমরা স্পেসিফিক শুনিনি, তবে নতুন বাংলাদেশ একটা বিনির্মাণের একটা আকাঙ্ক্ষা ছিল, আন্দোলনের পরে সবাই বলল। আমরা দেখেছি রাষ্ট্র সেই নতুন বাংলাদেশের আইডিয়াটাও আন্দোলনকারীর মধ্যে একটা অংশ লিড করলো,
আরেকটা অংশ ঝরে পড়লো, চোখের সামনে আমাদের ঝরে পড়লো। আমরাও আন্দোলনে অনেক কথা বলেছি, অনেক অ্যান্টি গভর্নমেন্ট কথা বলেছি, আন্দোলনের পক্ষে বহু কথা বলেছি। আমাদেরকে বাদ দেওয়া হয়েছে কারণ একটা অংশ চাচ্ছিল তারাই রিফর্ম করবে তাদের মতো করে। দেশটার তো শুধু ওই একটা অংশের না, দেশটা অনেক বড়, দেশটা অনেক বড় অংশ। যাই হোক, এখন সামনে নির্বাচন নিয়ে একটু কথা বলবো। সেই জায়গা থেকে একটু জিজ্ঞেস করি যে আমরা তো দেখছি যে বর্তমান সরকার ভারতের সাথে এর আগে যেভাবে সম্পর্ক রেখেছিল হাসিনা সরকার, সেই জায়গা থেকে কমপ্লিটলি সরে এসে ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক স্থাপনের কথা বলছে এবং সেই জায়গা থেকে বেশ দূরত্ব সৃষ্টি হয়েছে এমনটাও শুনি। আবার ভারতের দিক থেকে তো তারা ইনক্লুসিভ নির্বাচন চায়, সেটা আমরা জানি। এবং এটাও আমরা জানি যে ভারতের দুর্বলতা আওয়ামী লীগ সরকারে, আওয়ামী লীগ দলের প্রতি আছে, সেটাও বোধগম্য। এটা চলে যাবার কারণে আমরা এটা ঐতিহাসিকের আগেও দেখেছি। এবং ভারতের সাথে আমরা দেখেছি যে জাতীয় পার্টিরও ভালো সম্পর্ক আছে। সুজাতা সিং এসে যেভাবে জেনারেল এরশাদকে তখন বলেছিলেন নির্বাচনে যাওয়ার জন্য, এখন এরকম কোনো যোগাযোগ আপনাদের সাথে ভারতের কোনো? গত নির্বাচনের আগে জনাব জিএম কাদের ভারতে গিয়েছিলেন, ভারতে গিয়ে নির্বাচনের আগে গিয়েছিলেন এবং এসে কিছু বলেননি, এবং তিনি বলতে চেয়েছিলেন, ফিরে এসে উনি আর বলেননি। সুজাতা সিং যখন আসলেন, এরশাদ তাকে ওপেনলি বললেন আমি ভোটে যাব না, এবং সাংবাদিকদের সামনে এটা বলে দিলেন। তো সেখানে তো ভারতের সাথে একটা তিক্ততা হয়েছিল বেসিক্যালি। দেখুন ডক্টর ইউনূস স্যার, পরে তিক্ততা কেটে গেল কিভাবে? না, আমি কাটছি, নির্বাচনে যাওয়ার মধ্যে দিয়ে কেটে গেছে? না না, ডক্টর ইউনূস স্যার নোবেল বিজয়ী, ইতিহাস বিখ্যাত একজন মানুষ। উনি ভারতের পররাষ্ট্র সচিবের সাথে মিটিং করেছেন বাংলাদেশের মাটিতে। পররাষ্ট্র সচিব, বিং প্রাইম মিনিস্টার। কেন করলেন আপনি একটু বলতে পারবেন কেন করলেন? একটি সরকার তো এটা বলেনি যে আমি তাদের সাথে কোনো একটা দেশের সাথে কোনো সম্পর্ক রাখবো না। আমি বলছি প্রাইম মিনিস্টার কি করে পররাষ্ট্র সচিবের সাথে কথা বলেন? প্রাইম মিনিস্টারের পরে মন্ত্রী আছে, সচিব আছে, সচিব পর্যায়ে মিটিং হবে। কারণ ভারত একটা ফ্যাক্টর যেটা ডক্টর ইউনূস ইগনোর করতে পারেননি। আমরা জানি নরেন্দ্র মোদী ডক্টর ইউনূসের সাথে দেখা করতে চাননি, অনেকটা রবাহুত হয়েই উনি দেখা করেছেন। কেন করলেন? তো এটা তো আমি যদি আপনি আমার মন্তব্যটা আমি একটু জানি, আমি এখানে আমার মন্তব্যটা আমি একটু জানিয়ে রাখি, যেটা আপনি প্রশ্ন করছেন সেটা হচ্ছে যে কোনো সরকারেরই উচিত না যে প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক নষ্ট করা। আমরা চাইবো যে কোনো সরকারই আসুক না কেন ন্যায্যতার ভিত্তিতে, সেটা নিজেকে বিকিয়ে দিয়ে না। মিনিস্টার কথা বললেন পররাষ্ট্র সচিবের সাথে, বিষয়টা কি সেটা আমরা জানতে চাই, বিষয়টা কি সেটা আমরা চাই, দেখা করতে চাইলে এটা দ্বিপাক্ষিক ভোটের না হলেও মানে ওই যে প্রোটোকলের একটা ব্যাপার তো সবসময় থাকে। প্রাইম মিনিস্টার কথা বলেন প্রাইম মিনিস্টারের সাথে। আমার কাছে প্রোটোকলের সাথে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে বাংলাদেশের স্বার্থ বিকিয়ে দিয়ে রাইট, বাংলাদেশের স্বার্থ বিশাল ব্যাপার। এই বাংলাদেশের স্বার্থ নিয়ে কি আমরা আসলে খুব চিন্তা করেছি? আমরা তো আসলে আবেগেই চলেছি গত 1 বছর। চলাটা খুব নর্মাল। এত বড় আন্দোলনের পরে 17 বছর একটা রিজিম ছিল। বাংলাদেশের স্বার্থ হতে গেলে আমাদের আমেরিকার সাথেও সুসম্পর্ক রাখতে হবে, রাশিয়ার সাথে, চায়নার সাথে, ভারতের সাথে। শুধু একটা জিনিস সকলকে এক হতে হবে, আমাকে, জাহিদ ভাইকে, আপনাকে, যে বাংলাদেশের ইন্টারফারেন্সে যেন কোনোভাবে ইলেকশনে যেন অন্য কোনো দেশ ইন্টারফেয়ার করতে না পারে। সুষ্ঠু নির্বাচন যদি হয় ধারাবাহিকভাবে বাংলাদেশের সব সমস্যার সমাধান অটোমেটিক হয়ে যাবে, আর কোনো সংস্কার লাগবে না। রাইট, সেই জায়গা থেকে প্রশ্নটি করেছিলাম। অতীতে যেহেতু তারা দলের সাথে সরাসরি যোগাযোগ করে ইন্টারফেয়ার করেছে, আপনাদের সাথে এখন যোগাযোগ করছে কিনা? না, এরকম কোনো আমরা যোগাযোগের আলামত পাইনি। আর শুধু আওয়ামী লীগের সাথেই ভারত সম্পর্ক রেখেছে ব্যাপারটা কখনো এমন না। জিয়াউর রহমান ক্ষমতায় এসে মোবারকজি দেশের সময় ইন্ডিয়া গিয়েছিলেন, এবং সেটা খুব ঐতিহাসিক ঘটনা। ওখানে ঠান্ডা ছিল, বেগম জিয়া ব্ল্যাঙ্কেট ছাড়া গিয়েছিলেন, তখন ওখানে ভারত তাকে ব্ল্যাঙ্কেট দিয়েছিল। পরের দিন ভারতের মধ্যে লেখা হয়েছিল যে সৎ একজন রাষ্ট্রপতির ওয়াইফের কাছে দামি ব্ল্যাঙ্কেট নাই, মানে সততার বলেছিলেন। এবং জিয়াউর রহমানকে তখন স্বাধীনতার ঘোষকও ভারত বলেছিল। সো ভারত সে শুধু আওয়ামী লীগের সাথেই সম্পর্ক রাখবে এমনটা না। 75 থেকে 96 তো আওয়ামী লীগ ছিল না, তখন ভারতের সাথে আমাদের ফরেন পলিসি ছিল না। তবে আমরা দেখেছি বিভিন্ন ট্রিটির ক্ষেত্রে আওয়ামী লীগ থাকলে এগুলো বেগবান হয়। ওয়ান্স এগেইন সম্পর্ক তো রাখতেই হবে, কিন্তু বেগবান শুধু হওয়া না। আমরা তো শেখ হাসিনার মুখ থেকে শুনেছি আমি যা দিয়েছি সেটা ভারত শোধ করতে পারবে না। ডক্টর জাহিদুর রহমান, আমি আপনার কাছে শুনি যে আসলে এবারের নির্বাচনে বিদেশের কারো কোনো পরামর্শ কতটুকু আসবো, কিন্তু আমি ভারতের প্রসঙ্গে কয়েকটা কথা বলতে চাই। শেখ হাসিনার সময় মানে ভারতকে শেখ হাসিনা কি দিয়েছেন তার প্রমাণ হচ্ছে শেখ হাসিনাকে ভারত আশ্রয় শুধু দেয়নি,
কারণ ভবিষ্যতে তার এরকম আরেকজন ভৃত্য বা কৃতদাস আর কেউ যদি না হতে চায়, যদি হস্তান্তর করে, নট অনলি দ্যাট, উনি ওখানে বসে বসে হুমকি দিচ্ছেন। আমরা প্রটেস্ট করেছি অফিসিয়ালি, এবং আমাদের প্রধান উপদেষ্টা মোদির সাথে যখন বসেছেন উনি নিজে জানিয়েছেন, উনি তাকে এই প্রসঙ্গে বলেছেন, মোদি এটাকে পাত্তা দেননি। শুধু সেটা না, শত শত আওয়ামী লীগের লোকজন ওখানে গিয়ে আশ্রয় নিয়েছে এবং ওখানে বসে সলা পরামর্শ, কলকাতা অফিস নিয়েছে, এরকম রিপোর্ট আমরা বিবিসি বাংলায় দেখেছি, বাংলাদেশকে কিভাবে ডিস্টেবিলাইজ করা যায়। এবং নিজেদের নাক কেটে পরে যাত্রাভঙ্গ করার মতো ব্যাপার, আমাদের ভিসা বন্ধ করে দিয়ে তার ব্যবসা যে লাটে উঠছে সেই রিপোর্ট কলকাতার, এবং সেখানে তারা প্রতিবাদ করছে, তারাই প্রতিবাদ করছে, তারা ফতুর হচ্ছেন, আমাদের লোকজন চিকিৎসা করাতে যাচ্ছে না, ট্যুরিজম নেই, এগুলো করছে। তো সুতরাং ভারত, শেখ হাসিনা তার কাছে কি সেটা তো বুঝিয়ে দিলেন। এবং গত সময়গুলোতে আসলে ভারতের জন্য এক অর্থে ভালো ট্রেড অফ ছিল, কারণ হলো একটা অনির্বাচিত সরকারকে যখন আপনি নেগোসিয়েশনে যান, সেই সরকার নেগোসিয়েট করে আমাকে একটু ক্ষমতায় রাখো। আমাদের পররাষ্ট্রমন্ত্রী সেই সময়কার বলেননি, আমি ভারতে গিয়ে বলেছি আমাদের সরকারকে ক্ষমতায় রাখো, বলেছেন উনি প্রকাশ্যে লম্বা সময় ধরে বলেছেন। তো ক্ষমতায় রাখলেই হয়, বাকি সবকিছু উনি দেবেন। এই আলোচনায় আওয়ামী লীগের সময় অসংখ্য করেছি, সময় থাকলে ধরে ধরে দেখাবো কিভাবে দেশের স্বার্থ বিকিয়ে দেওয়া হয়েছে। সময় যেহেতু শেষ, আমরা পুরনো আলোচনায় না গিয়ে আজকের দুটো খবর আপনি শেষ করেন। হ্যাঁ, ভবিষ্যতে যেন বাংলাদেশের রাজনীতিতে না, সারা সব জায়গার রাজনীতিতে পাওয়ারফুল দেশগুলোর জেনুইন ইলেকশনের কথা বলছি, আমি হাসিনার মতো ক্ষমতায় থাকার কথা বলি নাই। জেনুইন ইলেকশনেও পাওয়ারফুল দেশগুলো চেষ্টা করবে তার প্রভাব যেভাবে রাখা সম্ভব সেটা ইলেকট্রাল স্ট্র্যাটেজিতে হতে পারে। যেমন একটা ছোট উদাহরণ দিই, এই পর্যায়ে শেষ করি। শ্রীলঙ্কায় যখন সিরিসেনা ইলেকশন করে ইয়ের বিরুদ্ধে, আর মহিন্দা রাজাপাকসের বিরুদ্ধে, সিরিসেনা জিতেছিল এবং বিক্রমাসিঙ্গে ছিল, ওখানে তার ভোট, চুরির ভোট হয় না, ভারতের রয়ের গোয়েন্দাদেরকে ওখানে খুঁজে পাওয়া গিয়েছিল, 2-4 জনকে বহিষ্কার করা হয়েছিল। তারা ওখানে বসে ইলেকশনটাকে কিভাবে তাদের পক্ষে স্ট্র্যাটেজিকলি ভোট দেওয়া যায়, কৌশল ঠিক করা, এগুলোর কাজ তারা করার চেষ্টা করেছে। সো এই ধরনের চেষ্টা আসলে থাকতেই পারে। একদম তাই। আজকের দুটো খবর, গুরুত্বপূর্ণ খবরটা আলাপ করতে চাই। একটি হচ্ছে বিদেশের সব দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ, যেটা একদম শুরুতে দর্শকদের জানিয়েছিলাম। আপনার দুজনেরই মন্তব্য শুনতে চাইছি। আমি খুব অবাক হয়েছি এবং এর কোনো ব্যাখ্যা নেই, এবং খুবই এক ধরনের চুরি করে, মানে এটা একটা অফিসিয়াল লেটার হতে পারতো, শোনা গেল যে ফোনে এই কাজটা কথা বলা হচ্ছে। আমি এখন এটাকে আসলে খুব হালকাভাবে দেখতে চাই না। এই রাষ্ট্রপতিকে সরানোর একটা আলাপ 5 আগস্টের পরবর্তী সময়ে দফায় দফায় এসছে, এবং এই রাষ্ট্রপতির পদ থেকে তাকে সরিয়ে সেখানে পছন্দের কাউকে বসানোর চেষ্টা কেউ কেউ করেছে। আমি এই ছবি সরিয়ে রাখাকে এটার সাথে রিলেট করতে চাই, এবং আমি একটু অ্যালার্মিং দিতে চাই যে এই ধরনের চেষ্টা আসলে ডিস্টেবিলাইজ করবে, কারণ এই রাষ্ট্রপতি ওই করে ফেলবে, সেই করে ফেলবে, নানান আলাপ। একটি প্রশ্নের জিরো পোর্ট্রেট নীতি যেটা অনুসরণ করা হচ্ছে, আমরা জানি যে কেউ কেউ সেখানে এখনো পর্যন্ত ছবি রেখেছেন, উপদেষ্টারা কার ছবি আছে সেখানে, আপনি জানেন যে শেখ মুজিবুর রহমানের ছবি আছে 2-1 অফিসে। সেই জায়গা থেকে আমরা তো জানতে পারছি না সেই ছবিগুলো সরানো হয়েছে কিনা। এক্স্যাক্টলি, সেটা জানতে পারছি না। আর আমরা এটাকে সন্দেহের চোখেই দেখবো। জিরো পোর্ট্রেট নীতি যতই বলুক না কেন, এটাকে ওই সন্দেহের চোখে দেখা উচিত হবে, কারণ এরকম একটা চেষ্টা যেহেতু আগে ছিল, হতেই পারে এটা খুবই নির্দোষ, কিন্তু আমি প্রায় বলি যে আমরা এমন একটা ভলেটাইল সিচুয়েশনে আছি, আমাদের খুব অল্প সম্ভাবনা থাকলেও, খুব অল্প আশঙ্কা থাকলেও এগুলো নিয়ে যথেষ্ট কথা বলা দরকার, কারণ বাংলাদেশ আর যাই হোক কোনো আনস্টেবল সিচুয়েশন অ্যাফোর্ড করতে পারে না। হ্যাঁ, খুব সংক্ষেপে আমি ব্যারিস্টার শামীম আপনার কাছে মন্তব্য শুনতে চাই, কিন্তু কারণ আমার আরেকটি বিষয় আমি একটু উঠাতে চাইছি, সেটা হচ্ছে যে অসমাপ্ত আত্মজীবনী লেখা যে টাকা ফ্ল্যাট দেওয়ার অভিযোগ এসেছে এবং গোয়েন্দা কার্যক্রম শুরু হয়েছে। এই অসমাপ্ত আত্মজীবনী শেখ মুজিবুর রহমান এটা নিয়ে খুবই আলোচিত এবং অনেকেই এটা কোট করতো, আপনি জানেন, অনেক প্রচারণা দেখেছি। আপনার মন্তব্য শুনি। জি, এটা প্রথম হচ্ছে যে মানে সংস্কারের সাথে এগুলো কতটা গুরুত্বপূর্ণ আমি জানি না। 71 বঙ্গবন্ধুকে মেলাইন করাটার মধ্যে দিয়ে একটা নতুন ন্যারেটিভস দাঁড়ানোর তৈরি করা হচ্ছে। আমি জানি না বইটা কে লিখেছে, হতে পারে গোয়েন্দা সংস্থা বের করবে। এটা এখন প্রয়োজন কেন? এটা প্রয়োজন হচ্ছে কেউ আরেকটা ন্যারেটিভস তৈরি করতে যাচ্ছে। দেখুন, বঙ্গবন্ধুর ডেমিগড না, উনি মানুষ ছিলেন, ওনার দোষ ত্রুটি ছিলেন, কিন্তু রাজনৈতিক নেতা হিসাবে আরেকটা বঙ্গবন্ধু কিন্তু আমরা তৈরি করতে পারিনি। এটা আমার অ্যানালাইসিস, এটা অনেকেই স্বীকার করে, এবং ম্যাক্সিমাম সিনিয়র পলিটিশিয়ান কখনো বঙ্গবন্ধুকে নিয়ে কটাক্ষ করেনি, এরশাদ করেনি, জিয়াউর রহমান করেনি, খালেদা জিয়া তার জীবনে কখনো করেনি, একটা লাইন বলেনি। অর্থনীতি বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সম্পর্ক খারাপ হলে আমাদের কিছু অর্থনৈতিক লস হবে, ভারতের কিছু হবে। কার বেশি হবে, কার কম হবে? ডেফিনেটলি বাংলাদেশের বেশি হবে, ডেফিনেটলি। ভারতের বিশাল অর্থনীতিতে বাংলাদেশে একটা পিনাটস। কলকাতার একটা রাস্তায় হোটেলগুলো বন্ধ হয়ে যাবে, কলকাতা তো ইন্ডিয়ার একটা পার্ট, ওই রাস্তাটা ইন্ডিয়ার একটা ছোট পার্ট।
সাউথ পাশাপাশি ভাই, ব্যবসা কিন্তু ওটা ভিন্ন জিনিস বলে। বিজনেস একটা বেসিক কনসেপ্ট হচ্ছে আপনি কাস্টমার হারালে লস আপনার। আমি তো ওখানে চ্যারিটি নিতে যাই না, সো আমি না একটা অল্টারনেটিভ বের করে ফেলবো। যাই না, কিন্তু আমার চিকিৎসা তো আমি চাইলেই অল্টারনেটিভ করতে পারছি আমি না। এই যে এখন কি হচ্ছে, আমি একটু উদাহরণ দিই, যে চায়না কিন্তু তাদের এখানে হসপিটাল ডেডিকেট করছে, তারা কিন্তু আসলে সাবসিডিও দিতে পারবে, তারা প্লেন ফেয়ার সাবসিডি দিয়ে দেখা যাবে যে ওখানে অল্টারনেটিভ দাঁড়িয়ে যায়। এটা বাস্তবতা হলো কি, আমাদের দেশের অনেক এলাকার মানুষই ওই বর্ডার পার হয়ে ওই পাশে ট্রেনে গিয়ে খুব কম খরচে ইন্ডিয়ার চিকিৎসা নিয়ে যাক, সেটা ব্যাপার না। মানে আমাদের লসটা বেশি হবে, বাট ইন্ডিয়ারও লস হবে। আমাদের এসেনশিয়াল কমোডিটির নতুন মার্কেট পাওয়া খুব কঠিন হবে, পাকিস্তান থেকে আনতে গেলে, অন্য জায়গায় আনতে গেলে ফ্র্যাঙ্কলি ঘুরে আসতে স্পিকিং, হবে। আমি একটু বলি, ফ্র্যাঙ্কলি স্পিকিং আমার কাছে মনে হয় না যে আমাদের লস বেশি হবে, কারণ আমাদের অর্থনীতি দাঁড়িয়ে যাওয়ার প্রয়োজন আছে। আমরা যেভাবে ভারত নির্ভর, ফেভার করা না, আমার কম দামি প্রোডাক্টটা ওখান থেকে আনতে হবে, কারণ অন্য জায়গা থেকে আনতে গেলে আপনার ক্যারিং কস্টটা বেশি হবে, ডলার চলে যাবে। যাক, সেটা বিষয় না। বিষয়টা হচ্ছে আমাদের একটা যেটা বলেছেন, ছবি হঠাৎ করে সরিয়ে ফেলা, এটা শুধু ছবি সরিয়ে ফেলা না, বাংলাদেশ এখন গুজবের শহর হয়ে গেছে টোটালি। আজকে রাষ্ট্রপতিকে অপসারণ করা হবে, কালকে ওয়াকার সাহেবকে অপসারণ করা হবে, পরশু ডিসব্যান্ডেল হবে, এগুলো ছাত্ররাও বলছে। আমি অবাক হয়ে যাচ্ছি এদের বক্তব্য দেখে। সেনাবাহিনী তো বাংলাদেশের সেনাবাহিনী, আমাদের স্বাধীনতা সার্বভৌমের সাথে কানেক্টেড। বর্ডারে যুদ্ধ লাগলে সেনাবাহিনী লাগবে, ক্যাটাস্ট্রফি হলে সেনাবাহিনী লাগবে। সেনাবাহিনী যে কাজটি করবে সেটা অন্য কেউ করতে পারবে না। এই রিয়েলিটিটা বুঝেই রাজনীতিবিদদের রাজনীতি করতে